2-1 ব্যবধানে উইন্ডিজকে হারানো, সবশেষ ম্যাচে 179 রানের মতো একটা বড় ব্যবধানে জয় পাওয়া, সবকিছু মিলিয়ে অস্বস্তির মধ্যে স্বস্তির সুবাতাস দিয়েছে। বাংলাদেশের ঢাকা মিশন শেষ হয়েছে, চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে ওয়ানডের পরে টি-20 সিরিজ, এবং সেই সিরিজকে কেন্দ্র করে ডিসকাশন, আলোচনা, ব্যাটিং অর্ডার, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান সবাই অনেক অনেক বেশি আলোচনায় থাকবেন। থাকার যথেষ্ট কারণ রয়েছে, কারণ বাংলাদেশের এই দলটায় অবশেষে লিটন কুমার দাস ব্যাক করেছেন। সবশেষ ওয়ানডে দলে তিনি ছিলেন না, ইনজুরির কারণে তিনি এফএল ছিলেন না টু বি সিলেক্টেড। এবং তার আগে বাংলাদেশ যে টি-20 সিরিজটা খেলেছে আফগানিস্তানের বিপক্ষে, যেখানটায় বাংলাদেশ 3-0 জয় পেয়েছে, সেই সিরিজেও লিটন কুমার দাস ইনজুরির কারণে এভেলেবেল ছিলেন না। নিয়মিত ক্যাপ্টেন অবশেষে কামব্যাক করছেন দলে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, যেখানটায় 3টা টি-20 অনুষ্ঠিত হবে। সেইখানটায় লিটন কুমার দাসের ইনক্লুশন ডেফিনেটলি একটা বার্তাই দেয়, সেটা হচ্ছে ব্যাটিং অর্ডারে একটা বড় পরিবর্তন আসবে। লিটন কুমার দাস যেহেতু ঢুকবেন, তার যে ইনক্লুশন সেটা কাউকে না কাউকে এক্সক্লুড করবে, দল থেকে বের হয়ে যেতে হবে। এবং 6 জন ব্যাটারের বেশি বাংলাদেশ যেহেতু অ্যাকোমোডেট করতে পারবে না, কারণ টি-20 টপ 6 এর মধ্যে এমন কেউ নেই যে বড় করতে পারে। ওয়ানডেতে সেই জায়গাটা রয়েছে, রিল্যাক্স করার জায়গা রয়েছে। মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, নিজে তিনি ব্যাট বল দুটাই করতে পারেন, সো 7 জন ব্যাটসম্যানকে আমরা অ্যাকোমোডেট করতে পারি। টি-20তে সেই রিল্যাক্স করার জায়গাটা নেই, কমফোর্ট জোনটা নেই। সো টপ 6 ব্যাটারি বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। এরপরে যে 5 জন থাকবেন স্পোর্টিং উইকেটে, সেই 5 জন বোলার হতেই হবে যেখানটায় রানস হবে। সো যে ট্যাগলাইনে আলোচনা করছি যে লাস্ট সিরিজের ক্যাপ্টেন, সবশেষ সিরিজের ক্যাপ্টেন বাংলাদেশ, যে সিরিজটায় 3-0 জয় পেয়েছে আফগানিস্তানের বিপক্ষে, শারজাতে টানা 3 ম্যাচে জয় পেয়েছে, সেই সিরিজের ক্যাপ্টেন পরের সিরিজের 11-এ সুযোগ পাবেন না, পাবার কোনো ধরনের সুযোগ আমি দেখছি না। এর আগে আমরা দেখেছি যে অনেকেই ভাইস ক্যাপ্টেন ছিল, ভাইস ক্যাপ্টেন থাকার পরে দলে একাদশে সুযোগ পান না, এবং পরবর্তী সময় এমনও হয়েছে যে পরের সিরিজে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এরকম অসংখ্য এক্সাম্পলস রয়েছে। নুরুল হাসান সোহানের কথা বলতে পারি, আমরা বলতে পারি মেহেদী হাসান মিরাজের কথা, শাক মেহেদীর কথা বলতেই পারি। অসংখ্য এক্সাম্পল রয়েছে, বিগত দিনগুলোতে সেই ঘটনা ঘটেছে। বাট দিস ইজ গোয়িং টু বি দ্য ফার্স্ট টাইম যে লাস্ট সিরিজের সিরিজ উইনিং ক্যাপ্টেন পরের সিরিজের একাদশে জায়গা পাবেন না। দেখুন, লিটন কুমার দাস কামব্যাক করা মানে নাম্বার 3 পজিশনটা ব্লকড হয়ে যাওয়া। লিটন কুমার দাস আলটিমেটলি ওপেনার, কিন্তু লিটন কুমার দাস তার সেই জায়গাটা দুজন ওপেনারকে, তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনকে স্যাক্রিফাইস করেছেন। তিনি 3-এ নেমে গেছেন এবং বাংলাদেশের টপ অর্ডারকে স্ট্যাবল করেছেন। সো লিটন কুমার দাস যখন ইনক্লুডেড হবেন 11-এ, তখন তিনি নাম্বার 3-এই ব্যাট করবেন, নাম্বার 3-তেই ব্যাট করবেন। নাম্বার 3-তে লিটন কুমার দাসকে যদি জায়গা দিতে হয়, তাহলে নাম্বার 3 থেকে লাস্ট সিরিজে যিনি টানা খেলেছেন 3 ম্যাচে, তাকে সরে যেতে হবে, খুবই স্বাভাবিক। সেই ক্রিকেটারটা কে? সবশেষ ম্যাচেও তিনি ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন, 64 রান করেছিলেন 48 বলে। সেই ক্রিকেটার হচ্ছেন সাইফ হাসান। সবশেষ ম্যাচে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে নিজের প্রথম 50 পেয়েছেন, 80 করেছেন। সেই সাইফ হাসান টি-20 সবশেষ ম্যাচটাতেও 50+ ইনিংস খেলেছেন। সাইফ হাসান নাম্বার 3-তে লিটনের স্পটে ব্যাট করেছেন, লিটন দলে চলে আসার কারণে, এবং ক্যাপ্টেন তিনি। সাইফ, হি ইজ নো মোর নাম্বার 3। নাম্বার 3 জায়গাটা সাইফকে ছাড়তে হবে, নাম্বার 3 জায়গায় লিটন কুমার দাসই খেলবেন। তাহলে সাইফ হাসানের পজিশনটা কোথায় হবে? সাইফ হাসান কোন পজিশনে ব্যাট করবেন? খেয়াল করে দেখুন, সাইফ হাসান সেক্ষেত্রে এক ধাপ নিচে নেমে যাবেন। এখন অপশন দুটো, একটা হচ্ছে সাইফকে দিয়ে ওপেন করানো, তানজিদ তামিম আর পারভেজ হোসেন ইমন, এই দুজনের একজনকে বাদ দিয়ে সাইফকে ওপেনার বানানো। আরেকটা হচ্ছে সাইফকে নাম্বার 4-এ খেলানো। আমার কাছে মনে হয় যে দ্বিতীয় যে অপশনটা, নাম্বার 4-এ সাইফ হাসান আফটার লিটন কুমার দাস, দিস ইজ মোর প্র্যাকটিক্যাল অ্যান্ড লজিক্যাল। কারণ 2 ওপেনার যারা রয়েছেন সবশেষ সিরিজে, এখন থেকে যদি আমরা কাউন্ট করি, তাদের পারফরমেন্স খুব খারাপ ছিল তা না। প্রথম ম্যাচেই তো 2 ওপেনার 50-50 করেছিল, পরের 2 ম্যাচে একজনের 30 রয়েছে। সো এই 2 ওপেনারকে আপনি কোনোভাবেই ইফ দে আর ওকে টু প্লে, ইফ দে আর ফিট টু প্লে, ওই ওপেনিং স্লট থেকে সরাবেন না, সরানো উচিত না। নাম্বার 3-তে লিটন কুমার দাস, নাম্বার 4-এ হচ্ছে সাইফ হাসান। এখন দেখেন, সাইফ হাসান 3 থেকে 4-এ চলে গেল, লিটন কুমার দাস 3 নম্বরের জায়গাটা নিয়ে নিল। 4 নম্বরে বাংলাদেশের হয়ে খেলেছিল কে? হিয়ার ইজ দ্য কোয়েশ্চেন। 4 নম্বরে বাংলাদেশের হয়ে খেলেছিল ওই সময়ের ক্যাপ্টেন, সালাউদ্দিন কোটায় ক্যাপ্টেন্সি পাওয়া জাকের আলী অনিক। এবং জাকের আলী অনিক 4 নম্বরে খেলেছিল, সেটা তার অপরাধ না। তার ব্যর্থতার জায়গাটা হচ্ছে
4 নম্বরে খেলে জাকের আলী অনেক সাকসেসফুল ছিলেন না উইথ ইজ ব্যাট। জাকের আলী অনেকের এখন ক্যাপ্টেন্সি দরকার নাই, লিটন কুমার দাস ক্যাপ্টেন হিসেবেই ব্যাক করছেন। জাকের আলী অনেকের যেটা দরকার একটা হচ্ছে কিপিং আর একটা হচ্ছে ব্যাটিং। সো এই যে দুইটা পার্ট, এই দুই পার্টে ব্যাটিং এবং কিপিং আরো দুজন কন্টেন্ডার রয়েছেন। একজন নিজেই ক্যাপ্টেন লিটন কুমার দাস, তিনি নিজেই কিপিং করতে পারেন, ভালো কিপিং করেন। আর একজন নুরুল হাসান সোহান। বাংলাদেশ যদি নুরুল হাসান সোহানকে খেলায়, জাকের আলী অনেককে খেলায়, লিটন কুমার দাস তার মতো করে খেলবেন, তাহলে আপনি বাদ দিবেন কাকে? আপনি 3 কিপার নিয়ে খেলবেন। 3 কিপার কি জরুরি? আবার যদি আপনি এই 3 জনকে খেলাতে চান, ইউ হ্যাভ টু ড্রপ শামীম হোসেন পাটোয়ারি, কারণ 4টা জায়গা একদমই ফিক্সড হয়ে গেছে। 2 জন ওপেনার তামিম ইমন, তারপরে হচ্ছে লিটন কুমার দাস, 4 নম্বরে সাইফ হাসান। সো পরের যে 2টা স্পট আমি বললাম যে 6 জনের বেশি আপনি ব্যাটার খেলাতে পারবেন না। একটা শামীম হোসেন পাটোয়ারি আমি ধরেই রেখেছি, শামীম পাটোয়ারিকে নেওয়া হবে এবং তাকে খেলানোই হবে। শামীম হোসেন পাটোয়ারি সেই জায়গাটা সিমেন্ট করেছেন, স্পট থাকে একটা বাকি, সেই জায়গায় আপনি খেলাবেন নুরুল হাসান সোহান নাকি জাকের আলী অনেক? কিপিং এবং ব্যাটিং ওয়াইজ দুজন কোন জায়গায় রয়েছে? কিপিং নিয়ে আমি আলোচনা করতে চাই না। কিপিং নিয়ে নুরুল হাসান সোহান ফার বেটার দেন ইভেন লিটন কুমার দাস। জাকের আলী অনেকের সবশেষ 6টা ইনিংসের কথা যদি আমরা বলি, একটু আপনাদের সাথে আলোচনা করাই দরকার। তাতে এই 6 ইনিংসে তিনি 4 বার সিঙ্গেল ডিজিট আউট হয়ে গেছেন। 6 ইনিংসের মধ্যে 4 বার সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন এবং 6 ইনিংসের মধ্যে তিনি 4 বার বিলো 100 স্ট্রাইক রেটে আউট হয়েছেন। টি20 আপনি খেলছেন, আপনার সবশেষ 6 ম্যাচের মধ্যে 4 বারই আপনি 100 নিচে স্ট্রাইক রেটে আউট হয়ে গেছেন। 100 নিচে স্ট্রাইক রেটে নট আউট থেকে ব্যাট করেছেন, এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। ইনিংস গুলো দেখেন, সবশেষ ইনিংসে করেছিলেন 10 রান, খেলেছিলেন 11 বল। তার আগের ইনিংসে করেছিলেন 32 রান, খেলেছিলেন 25 বল। তার আগের ইনিংসে করেছিলেন 7 বলে 6, তার আগের ইনিংসে করেছিলেন 9 বলে 5, তার আগের ইনিংসে করেছিলেন 6 বলে 4। এই হচ্ছে জাকের আলী অনেকের সবশেষ ইনিংসগুলো হাইলাইটস। সো একজন ক্রিকেটার যখন 90, 128, 85, 55, 80 এরকম স্ট্রাইক রেটে ব্যাট করেন, সেই ব্যাটারকে টি20তে আমি নুরুল হাসান সোহানকে বাদ দিয়ে খেলাবো অথবা শামীম হোসেন পাটোয়ারিকে বাদ দিয়ে খেলাবো, তিনি যতই আগের সিরিজের ক্যাপ্টেন হোক না কেন, এটা কোনোভাবেই প্র্যাকটিক্যাল না। জাকের আলী অনেক শুড বি ড্রপ ফ্রম দ্য 11 ইন দ্য ফার্স্ট ম্যাচ এগেইনস্ট ওয়েস্ট ইন্ডিজ। খেয়াল করে দেখুন নুরুল হাসান সোহানের 6টা ইনিংস আমি একদম কম্পেয়ার করতে চাই। নুরুল হাসান সোহানের সবশেষ 6 ইনিংসের 5টায় অপরাজিত। নুরুল হাসান সোহান সবশেষ 6 ইনিংসের 5টায় অপরাজিত এবং নুরুল হাসান সোহান সবশেষ 6 ইনিংসের 5টায় 100+ স্ট্রাইক রেটে ব্যাট করেছে। 100+টা কেমন? সবশেষ 6 ইনিংসের নুরুল হাসান সোহান 3 ইনিংসে ব্যাট করেছেন 250 স্ট্রাইক রেট প্লাস। একটাতে 176, অপর দুইটায় কাটায় কাটায় 200 করে। এবং এই 3টার বাইরের যে 3টা ইনিংস রয়েছেন তার মধ্যে একটা 147+ স্ট্রাইক রেটে ব্যাটিং রয়েছে। তার অপরাজিত ইনিংস গুলো বা 6 ইনিংসের যে ব্যাট করেছেন তার ইনিংস গুলো বলি: অপরাজিত 10, অপরাজিত 31, অপরাজিত 23, অপরাজিত 22, অপরাজিত 12 এবং 16। সো আপনি নুরুল হাসান সোহানকে বাদ দিয়ে জাকের আলী অনেককে নিশ্চয়ই ষষ্ঠ ব্যাটার হিসেবে খেলাবেন না। যদি না খেলান এবং আপনার যদি টপ 6 এরকম হয় তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন কুমার দাস, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি এবং নুরুল হাসান সোহান, তাহলে সবশেষ সিরিজের ক্যাপ্টেন জাকের আলী অনেকের পরের সিরিজের 11-এ জায়গা হবার কোনো কোটায় কোনো সুযোগ থাকে না। সবাই ভালো থাকবেন।